রাষ্ট্রপ্রধানের বৈঠক শুধুমাত্র ছবি তোলার জন্য ছিল না, এর পেছনে ছিল গভীর ভূ রাজনৈতিক চাল। কি আলোচনা হলো শি জিনপিং এবং পুতিনের মধ্যে? ট্রাম্পের প্রত্যাবর্তন কি আরো কাছাকাছি নিয়ে এলো শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে? এবং এই চীন রাশিয়া অক্ষের ফলে কি কোথাও গিয়ে প্রভাব পড়তে চলেছে ভারতের ওপর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তাহলে কি করবে? ভারতের ওপরেই বা কি প্রভাব পড়বে, বা ভারত এই চীন রাশিয়া কাছাকাছি আসার ফলে অন্য কোনো পথ কি সে খুঁজবে, তার জন্য অন্য কোনো পথ কি প্রশস্ত হবে? আজকের ভিডিওতে, আজকের আলোচনায় আমরা সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখছেন আমার চ্যানেল বর্ডারলাইন ট্রুথ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী। বেজিং এর ঐতিহাসিক গ্রেট হল অফ দ্য পিপল থেকে কিছু ছবি উঠে এসেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড কার্পেটের ওপর গাড়ি থেকে নামছেন পুতিন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সঙ্গে পিপল লিবারেশন আর্মির গার্ড অফ অনার। তারপরে চীন এবং রাশিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে শুরু, তারপরেই আসল কাজ। প্রথমে একটি ছোট বৈঠক হয়েছে, যেখানে রাশিয়ার ডেলিগেশন, চীনের ডেলিগেশন, সঙ্গে শি জিনপিং এবং পুতিন তারা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে চীন এবং রাশিয়ার যৌথ বিবৃতি সামনে এসেছে। শি জিনপিং বলেছেন যে বিশ্বে জঙ্গল রাজ ফিরে এসেছে। তিনি সম্ভবত ট্রাম্পের নীতিগুলোর দিকে ইঙ্গিত করেছেন। এই জঙ্গল রাজের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এমনটাই বিবৃতি দিয়েছে চীন। রাশিয়ার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ পুতিন বলেছেন যে চীন এবং রাশিয়ার সম্পর্ক আরো মজবুত করতে হবে, কারণ তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, সম্পর্ক শক্তিশালী করার জন্য চীন এবং রাশিয়া সবসময় একযোগে কাজ করবে। এরপর 40টিরও বেশি চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে রয়েছে ট্রেড, টেকনোলজি, মিডিয়া এক্সচেঞ্জ এবং সায়েন্টিফিক রিসার্চের মতো বিষয়গুলি। দুদেশ 2001 সালে ট্রিটি অফ গুড নেবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন চুক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। রাশিয়ার সাধারণ যাদের কাছে পাসপোর্ট রয়েছে, তারা ভিসা ছাড়া 30 দিনের জন্য চীনে আসতে পারবেন, এবং এই সময়সীমাকে 2027 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক কিছু বিষয় নিয়ে তো আলোচনা হয়েছে, কিন্তু একটি বিষয় নিয়ে আলোচনা হলো, তার সমাধান এখনো অধরা। তা হচ্ছে পাওয়ার অফ সাইবেরিয়া 2। পাওয়ার অফ সাইবেরিয়া 2 এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া চীনকে প্রতি বছর প্রায় 50 আরব কিউবিক গ্যাস দিতে পারে। কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে সদর্থক আলোচনা হলেও এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি চীন। এই যে পাওয়ার অফ সাইবেরিয়া 2, এই ডিল কেন ফাইনাল হলো না, তার পেছনে একটি কারণ রয়েছে। সেটা হচ্ছে রাশিয়া তাদের মুনাফা আরো বাড়াতে চায়, সে আরো গ্যাস বিক্রি করতে চায় চীনকে। তার জন্য সে চাইছে যে এই যে পাওয়ার অফ সাইবেরিয়া 2 এর যে প্রসেস, এর যে পাইপলাইন, সেটা মঙ্গোলিয়ার ওপর দিয়ে যাবে। তার জেরে খরচ কতখানি হবে, লজিস্টিক প্রসেস কতটা এগোতে পারবে, টেকনোলজি কিভাবে কাজ করবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু খরচ এর ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে। এবং চীনের ক্ষেত্রে যদি বলি, চীন পুরোপুরি রাশিয়ার উপর নির্ভরশীল হতে চাইছে না, তাই চীনের এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই। তাই এই বিষয়ে আলোচনা হলো, এখনো পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাশিয়া এবং চীনের একে অপরকে কেন প্রয়োজন রয়েছে? যদি আমরা রাশিয়া এবং চীনের সম্পর্কের দিকে নজর দিই, যদি ইতিহাসের দিকে নজর দিই, সেখানে কিন্তু অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এই দুই রাষ্ট্রের সম্পর্ক গেছে। সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: ইম্পিরিয়াল পিরিয়ড, সোভিয়েত পিরিয়ড এবং পোস্ট সোভিয়েত পিরিয়ড। দু দেশের মধ্যে 4300 কিলোমিটার সীমানা রয়েছে, এবং এই সীমানাকে কেন্দ্র করে বহুবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এবং এমন একটি সংঘর্ষ হয়েছিল যেখানে চীন রাশিয়াকে কিছু জমি হস্তান্তর করতে বাধ্য হয়েছিল। এটা চীনের জন্য একটা কালো অধ্যায়, বা সেই দিনটিকে তারা অপমানজনক দিন হিসেবেও কিন্তু মনে করে থাকে। 1949 সালে চীনে কমিউনিস্ট শাসন আসার পরে সোভিয়েতের সঙ্গে চীন কিছুটা কাছাকাছি আসে, কারণ সেখানে ভাবধারা, রাজনৈতিক মতাদর্শের একটা মিল থাকে, তাই দুই দেশ কাছাকাছি আসতে থাকে। কিন্তু কিছুটা সময় পরে আবার দেখা যায় যে চীনের মাও জেদং এর সঙ্গে সোভিয়েত ইউনিয়নের কিছুটা তাদের মতবিরোধ হচ্ছে, তাদের মিল হচ্ছে না। আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, আবারও সেখানে একটি রক্তাক্ত সংঘর্ষ হয়। অর্থাৎ এই যে সম্পর্কে চড়াই উতরাই, সেটা কিন্তু ইতিহাস থেকে আমরা দেখে আসছি চীন রাশিয়ার মধ্যে রয়েছে। এরপর 2022 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন তিনি ইউক্রেনের ওপর হামলা চালান, ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়, তখন থেকেই পুতিন কিন্তু চীনের দিকে বেশি ঝুঁকতে শুরু করে। চীনের সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকে পুতিন, এবং পুতিনকে, রাশিয়াকেও চীনের জন্য দরকার রয়েছে, তাই চীনও কিন্তু এই একটা পার্টনারশিপে, একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জায়গায় নিয়ে গেছে। তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি? কারণ চীন এবং রাশিয়ার মধ্যে যখন দূরত্ব বাড়তে থাকে, সেই দূরত্বের সুযোগ নিয়েছিল আমেরিকা। নিক্সন তিনি চলে যান চীন সফরে, সেখানে
চীন এবং রাশিয়ার দূরত্বের মধ্যে প্রবেশ করে আমেরিকা। নিক্সন তিনি নিজে বেজিং যান এবং তার বেজিং যাওয়ার ফলে যে কোল্ড ওয়ার চলছিল, ঠান্ডার যুদ্ধ চলছিল, সেই ঠান্ডার যুদ্ধের মোড় কিন্তু ঘুরে যায়। সে সময় চীন আমেরিকা পাকিস্তানের একটা অক্ষ তৈরি হয়েছিল, সেটা সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি ভারতের সুরক্ষাকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল। তবে আজ মনে হচ্ছে যেন ইতিহাস আবার নতুন করে ফিরে আসছে। এবার 2022 সালে যখন পুতিন ইউক্রেনকে আক্রমণ করেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়, সেই সময় পুতিন বিশেষ করে চীনের দিকে ঝুঁকতে শুরু করেন এবং চীনেরও রাশিয়াকে দরকার রয়েছে, কারণ সেই পার্টনারশিপকে চীন একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে পরিণত করতে চায়। তাই চীনের যেরকম রাশিয়াকে প্রয়োজন রয়েছে, রাশিয়ারও চীনকে ঠিক ততটাই প্রয়োজন রয়েছে। এবার আসি চীনের কেন রাশিয়াকে প্রয়োজন। তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা। চীনের যে বাণিজ্য হয় সেটা বা যে তেল বা গ্যাস আসে সেটা মূলত সামুদ্রিক পথ দিয়ে। তাই আমরা যদি দেখি মিডল ইস্ট বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে যুদ্ধ চলছে সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ চীনের ক্ষেত্রে সেখানে বাণিজ্য করা। তাই রাশিয়ার যে স্থলপথ রয়েছে সেটাকে চীন ব্যবহার করতে চাইছে। তাই সেখানে উঠে আসছে আলোচনা সাইবেরিয়া পাওয়ার 2। এর পরের পয়েন্ট হচ্ছে ভূ রাজনীতি। দুই দেশই ব্রিক্স এবং এসিওর মতো যে সংগঠন রয়েছে সেটার সদস্য এবং তারা বিশ্বমঞ্চে তার নেতৃত্বও করে। এছাড়া আমেরিকা বিরোধী কথা বলে এবং আমেরিকা বিরোধী কথা বলে তারা মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথাও বলে। তাই চীনের রাশিয়াকে প্রয়োজন, সেক্ষেত্রে রাশিয়ার সমর্থন প্রয়োজন। চীনের সামরিক সহযোগিতা, তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো সামরিক চুক্তি নেই, কিন্তু তারা একে অপরকে সামরিকভাবে সাহায্য করবে এটা চীন এবং রাশিয়া কার্যত জানিয়ে রেখেছে। অন্যদিকে যদি দেখি, চীন খুব একটা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে মাথা ঘামায় না এবং রাশিয়াও খুব একটা তাইওয়ান নিয়ে চিন্তিত নয়। তাই দুজনের যে স্বার্থ, দুজনেই সে স্বার্থকে তারা মেনটেন করছে এবং তাদের স্বার্থ মেনটেন করেই কিন্তু তারা এই সম্পর্ককেও মেনটেন করে চলে। ভারতের ওপর কি প্রভাব পড়তে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীনে গিয়েছিলেন শিয়ের সঙ্গে দেখা করতে, তখন অনেকেই চিন্তিত এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগের হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে সবচেয়ে বেশি উদ্বেগ হচ্ছে যখন রাশিয়া, পুতিন এবং চীন অর্থাৎ শি জিনপিং তারা কাছাকাছি আসছে, সেটা ভারতের জন্য অত্যন্ত চিন্তা। রাশিয়ার সঙ্গে বরাবরই ভারত একটা ভালো সম্পর্ক মেনটেন করে এসেছে, একটা ব্যালেন্সিং সম্পর্ক মেনটেন করে এসেছে, কিন্তু গত 25 বছরে সেটা অনেকটাই বদলে গেছে। ভূ রাজনৈতিক যে চিত্র সেটা অনেকটা বদলে গেছে। রাশিয়া অনেকটাই বেশি চীনের দিকে ঝুঁকছে। তাই ভারতের জন্য সেটা একটা বড় উদ্বেগের কারণ, কারণ চীন হচ্ছে ভারতের একমাত্র উদ্বেগ এবং চিন্তার কারণ। যেখানে অনেক বড় অর্থনীতি, চীন ভারতের থেকে অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। চীন এবং রাশিয়ার এই সাক্ষাতের ফলে ভারতের কাছে 4টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে, যেটা বিশেষজ্ঞরা বলছেন। তার মধ্যে প্রথম হচ্ছে চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত সমস্যা এবং বিতর্ক। দ্বিতীয় হচ্ছে ভারতের যে আশেপাশের অঞ্চল রয়েছে, চীনের সঙ্গে রাশিয়া এবং চীনের সাক্ষাতের ফলে ভারতের উপর একটা বড় প্রভাব পড়বে এবং চীন ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তার মধ্যে 4টি চ্যালেঞ্জের কথা মূলত বিশেষজ্ঞরা বলছেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে চীনের সঙ্গে ভারতের দীর্ঘ বিতর্কিত সীমান্ত সমস্যা। 2 নম্বর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলোর উপর চীনের ক্রমবর্ধমান প্রভাব। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন ইউএনএসসি-তে চীনের বাধা সৃষ্টি। ভারতের সঙ্গে চীনের প্রায় 10 লক্ষ কোটি টাকার বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট রয়েছে। আর চীনের অর্থনীতি ভারতের তুলনায় 5 গুণ বড়। চীনের যে উচ্চশিক্ষা, যে গবেষণা, যে টেকনোলজি, যে তাদের সামরিক যে শক্তি রয়েছে, সেটা ভারতের থেকে অনেক অনেক বেশি এগিয়ে। এই যে ফারাক, সেটা কিন্তু রাতারাতি মুছে যাবে না। তাই ভারতকে একটা বিকল্প পথের সন্ধানে যেতে হবে। সেটা হচ্ছে কোয়াডের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো করতে হবে, পশ্চিমের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো করতে হবে। সেটা ইতিমধ্যেই ভারত শুরুও করে দিয়েছে। তাই ভারতের যে দীর্ঘদিনের অবস্থান, স্ট্র্যাটেজিক অটোনমি, সেখান থেকে বেরোতে হবে এবং এই যে একটা বিকল্প রাস্তা সেটা খুলতে হবে ভারতকে নিজের জন্য। ভারতের নিজের অভ্যন্তরীণ শক্তির দিকে নজর দিতে হবে, সামরিক শক্তির দিকে নজর দিতে হবে, সেনা আধুনিকীকরণ করতে হবে, গবেষণা, উচ্চশিক্ষা, টেকনোলজি, সায়েন্টিফিক রিসার্চ, এই সমস্ত কিছুর দিকে ভারতকে নজর দিতে হবে। এবং সবার উপরে যদি বলি, সেক্ষেত্রে স্কুল, কলেজ, গবেষণার জন্য, উচ্চশিক্ষার জন্য লাইব্রেরি তৈরি করতে হবে, খেলার মাঠের ওপর জোর দিতে হবে, অনেক কিছু করতে হবে ভারতকে। অবশ্যই ভারত সরকার সেদিকে নজর দিচ্ছে এবং তারা সেই মতো যদি বলি যে পশ্চিমের দেশের সঙ্গে সম্পর্ক কিছুটা ভালো করার জন্য এগিয়েও চলেছে ভারত। তাই ভারতকে এই সমস্ত কিছু জোর দিতে হবে এবং পশ্চিমের দেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। ভারতের যে পুরনো অবস্থান সেখান থেকে সরে দাঁড়াতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতকে এগুলো অন গ্রাউন্ড করতে হবে। সোশ্যাল মিডিয়া বিপ্লব করে কিছু হবে না। চীন ও রাশিয়ার কাছাকাছি আসা কি ভারতের জন্য বিপদ বাড়াতে পারে?
ভারতের কি উচিত একেবারে রাশিয়া এবং চীনকে ছেড়ে দিয়ে পশ্চিমের দেশ আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করা, তাদের দলে চলে যাওয়া, নাকি ভারতের উচিত রাশিয়ার সঙ্গে যে স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ বা পার্টনারশিপ সেটাকে বজায় রাখা, সেটাকে মেনে চলা? কি মনে হয় আপনাদের? মতামত জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।